পড়ছিলাম ডেনিম জ্যাকেট কলমে অবন্তিকা তৃপ্তি পর্ব সংখ্যা 46। এক সপ্তাহ পর দুপুর 2:30 প্রতাপপুর গ্রাম। এই মুহূর্তে সিদ্দিক বাড়ির প্রতিটা সদস্য বসে আছে কবিতার বাবার বাড়ি অর্থাৎ কায়ার বাবার সামনে। কায়ার বাবা মোস্তফা গম্ভীর মুখে মাথাটা নিচু করে কিছু একটা ভাবছেন। ওনার পাশে তোফাজ্জল অর্থাৎ অদিতির বাবা চুপ করে বসে আছেন। ঠিক বসে আছেন বললে ভুল হবে, মূলত উনি বারবার তীক্ষ্ণ চোখে স্নিগ্ধকে পরখ করে যাচ্ছেন। বেচারা স্নিগ্ধের গলাটাই বুঝি এবার শুকিয়ে আসছে। স্নিগ্ধ সেই যে মাথাটা নামিয়েছে ভুল ক্রমেও আর তোফাজ্জলের চোখের দিকে অবধি তাকায়নি। আজ অদিতি ধ্রুব এসেছে এখানে। ওরা এসেছে দাওয়াত পেয়ে। গ্রামের মেয়ে অদিতিকে থাকতে বলেছে ওর মা। আর ধীর ভীষণ জেদ করছিল নানা যাবে, তাই ওর জেদেই আসতে হয়েছে। ধ্রুব অদিতির ছেলেটা একটু দুষ্ট, কিন্তু নানা তোফাজ্জলের কাছে আসলেই ও শান্ত হয়ে যায়। গম্ভীর মুখে দুজন তখন গল্প করে যায়। দুনিয়ার যত গুরুত্বপূর্ণ আলোচনা। ধীর কথা বলে অনর্গল। তোফাজ্জলও ওর এসব আজগুবি আবিষ্কারের গল্পের ভীষণ মনোযোগী আগ্রহী শ্রোতা। এই মুহূর্তে ছেলেটা তোফাজ্জলের কোলে বসে তার ঘন সাদা দাড়িতে হাত দিয়ে খেলে যাচ্ছে। তোফাজ্জলের অবশ্য এতে বিরক্তি নেই। উনি বারবার নাতিকে ধরে ধরে টেনে আনছেন। এত নড়ছে ছেলেটা, এই বুঝি পড়ে গেল কোল থেকে। অদিতি বসার ঘরে ধীরকে নিয়ে এসেছিল। ধীর সকালেও নাস্তা করেনি, খাওয়ানো লাগবে ওকে। এসে দেখে ধীর মনোযোগী হয়ে নানার মতোই সবাইকে তীক্ষ্ণ নজরে দেখার অ্যাক্টিং করছে। অদিতি এসে তোফাজ্জলের পাশে দাঁড়ালো। আব্বা, ও খাবে। তোফাজ্জল তাকালেন ধীরের দিকে। নানা ভাই, খেয়ে আসো যাও। ধীর শুনেই নাছর বান্দার ন্যায় তোফাজ্জলের গলা জড়িয়ে ধরে জেদ দেখালো। না, আমি যাব না। আমি নানা থাকবো, নানা থাকবো, নানাই থাকবো, ইউগো। অদিতির ছেলেকে চোখ রাঙিয়ে কিছু বলতে যাবে, পাশ থেকে ধ্রুব আটকালো। থাকুক, দুপুরে আমার সাথে বসিয়ে খাইয়ে দেব। তুমি ভেতরে যাও। ধীর তো খুশিতে নিচে বাবাকে থামস আপ দেখালো। ধ্রুব হাসলো, চোখ টিপলো। অর্থাৎ ধীরের সাপোর্ট অলওয়েজ তার বাবা আছেই। অদিতি কি বলবে? বাপের সামনে আজকাল ছেলেকে কিছু বলাও যায় না। অদিতি ধ্রুবর দিকে রাগী চাহনি নিক্ষেপ করে ভেতরে ঢুকে গেল। ধ্রুবকে ডাকলো ইফাস। ধ্রুব লেগে গেল একমাত্র শ্যালক ইফাতের সাথে ফিসফিস করে গল্প করতে। অদিতি রান্নাঘরে চা বানাচ্ছে সবার জন্য। কবিতা তো ভীষণ ভয়ে ভাইয়ের পাশে এক করে বসে আছেন। নিজেদেরও প্রেমের বিয়ে, কিন্তু ভাইয়া তো জানতেন না সেটা। শুধুমাত্র মা জানতেন কবিতা সাদাতের এই প্রেম সম্পর্কে। মায়ের সাপোর্টের কারণেই একটা লাভ ম্যারেজকে গ্রামে অ্যারেঞ্জ ম্যারেজ হিসেবে চালিয়ে দিয়েছেন চালাক সাদাত। এবারেও ঠিক তাই করা হলো। কবিতার ভাই অর্থাৎ কায়ার বাবাকে বলা হয়নি এটা প্রেমের বিয়ে। বলা হয়েছে কবিতার ভাসুরের ভীষণ পছন্দ হয়েছে কায়াকে, তাই তিনি এসেছেন তার ছোট ছেলের জন্য কায়ার হাত চাইতে। মোস্তফা ভীষণ টেনশনে ছিলেন। পাশ থেকে তোফাজ্জল এবার স্নিগ্ধের দিকে তাকালেন। স্নিগ্ধ একটা কালো পাঞ্জাবি পরে এসেছে আজ, ভীষণ পরিপাটি। তোফাজ্জলের পাশে নিতান্তই ভদ্র ঘরের ন্যায় চুপটি করে বসে আছে। কে বলবে এই ছেলেটা কয়েক বছর আগে একটা চূড়ান্ত অসভ্য ছেলে ছিল। একটা চূড়ান্ত অসভ্য ঘটনা ঘটিয়েই বিয়ে করেছে মোস্তফার ভোলা ভোলা মেয়েটাকে। মোস্তফার নীরবতার শঙ্কা তৈরি হলো সবার মনে। তাই এবার পাশ থেকে আনোয়ার কথা তুললেন। ভাই, কি ভাবলেন প্রস্তাবে? আমরা কি হ্যাঁ ধরে নেব? মোস্তফা তোফাজ্জলের দিকে তাকালেন উত্তরের আশায়। তোফাজ্জল স্বর একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বলা শুরু করলেন, ভাই, গ্রামের অনেকেই জানে কায়া আপনাদের বাড়িতে পড়াশোনা করেছে। এখন আপনাদেরই বাড়ির ছেলেকে বিয়ে করলে গ্রামের একটা কানাঘুষা তো হবেই। আমাদের ভয় মূলত এটা নিয়েই। আনোয়ারের মুখ ছোট হয়ে গেল সাথে সাথেই। তিনি কড়া চোখে স্নিগ্ধের দিকে তাকালেন। স্নিগ্ধ বাবার এই আগুন চোখ দেখে কেশে উঠল বেচারা। সাথে সাথেই মুখটা লুকিয়ে নিল চোরের ন্যায়। আনোয়ার ভাবতে বসলেন, একটা ছেলেও কি প্রেম ছাড়া বিয়ে করতে পারলো না? বড় ছেলেটাও বিয়েতে নাটক করেছে, এটাও এখন শুরু করেছে। অজাত কুজাদের দল একটা। কুহুর বাবা সাদাত এবার কথা তুললেন। নিজের পুরনো রাগটুকু নিয়ে খোঁচা দিয়ে শোনালেন, ভাইজান, আপনি সমাজের কথা একটু অতিরিক্তই ভাবেন। প্রস্তাবটাকে জটিল করে কেন দেখছেন? আপনাদের মেয়ের বিয়ে আপনারা দেবেন, সমাজ কি দেবে? তোফাজ্জল শুনলেন। এবার মোস্তফা কিছু বলার আগেই ধ্রুব পাশ থেকে গম্ভীর স্বরে তোফাজ্জলের দিকে চেয়ে বলল, আপনাদের সবার আগে নিজেদের ছেলেমেয়ের কথা ভাবা উচিত আঙ্কেল। ভালো পরিবার, ভালো ছেলে পেয়েছেন, হাতছাড়া করার কোনো কারণ তো দেখছি না আমি।
নাকি কোনো বিদেশি পর্তুগালের ছেলে ধরার ইচ্ছে আছে আপনাদের আবার? ধ্রুব পুরনো ঐতিহাসিক ক্ষোভটা থেকে খোঁচাটা সোজাই ছুড়ে দিল অদিতির বাবার দিকে। ছুড়ে দিয়ে আবার বাঁকা হাসছে অসভ্য ধ্রুবটা। তোফাজ্জল ভ্রু কুঁচকে তাকালেন। তিনি খোঁচাটা ভালোই গায়ে নিয়েছেন। একটা সময় অদিতির বিয়ে একটা পর্তুগাল প্রবাসী ছেলের সাথে ঠিক করা হয়েছিল। ভেঙে গেছে কিভাবে সেই বিয়ে, সেটা তো তোফাজ্জলের বুঝতে বাকি নেই। কার জন্য কার কৃপায় হয়েছে এই অকাজটা। উনি ধ্রুবকে মেজাজ দেখিয়ে নিজেও পাল্টা খোঁচা দিয়ে বললেন, জি বাবা জীবন, ওসব পর্তুগালের বিয়েটা আমরা বাবারা ঠিক করে দিলেও কিভাবে কিভাবে যেন আপনাদের উপস্থিতিতেই বাবাদের ঠিক করা মেয়েদের এই বিয়েগুলো ভেঙে যায়। ধ্রুব এটা শুনে পরপর চোরের মতো মুখ লুকিয়ে স্নিগ্ধকে বলল, বিয়ে নিয়ে আলাপ করছিলাম আমরা। তোফাজ্জল বাঁকা হাসলেন। আমরাও তো ওই টপিকেরই কথা বলছি বাবা। ধ্রুব আর বাকিটার সময় কথাই বলতে পারল না। ওদিকে বাপির চেয়ে এক কাঠি উপরে উঠে ধীর ভীষণ আগ্রহ নিয়ে দানার দাড়ি টেনে বলল, না না ভাই, পর্তুগাল কি? ছেলের এমন আহাম্মক ছোটলোকি জিনিসে আগ্রহ দেখে ধ্রুবের মনে হলো বলতে, পর্তুগাল হচ্ছে তোর বাপকে মামা বানানোর চক্রান্ত করা দেশ। তোফাজ্জল হঠাৎ ধ্রুবর ইনসিকিউরিটি বুঝেন। উনি ধীরকে বুঝিয়ে জবাব দেন, একটা দেশ বাবা, দেশ ভালো, কিন্তু ওই দেশের একজন ছেলেকে তোমার বাবার পছন্দ নয়। তোফাজ্জল এবার বাকিদের সাথে বিয়ের বাকি কথাবার্তায় মন দিলেন। কথাবার্তা অনেক শেষে মোস্তফাকে কানে কানে কিছু বললেন তোফাজ্জল। মোস্তফা তোফাজ্জলের বলার শেষে সবার দিকে চেয়ে ভীষণ আপ্লুত কণ্ঠে জানিয়ে দিলেন, ঠিক আছে, এই বিয়েতে রাজি আমরা। সাথে সাথে স্নিগ্ধ অবাক হয়ে তাকালো মোস্তফার দিকে। ওর চোখে রাজ্যের বিস্ময়। তারপরই ফ্যাল ফ্যাল করে তাকালো পর্দার ওপাশে থাকা কায়ার দিকে। কায়ারও একই অবস্থা। ও পাথরের মতো নিজেও স্নিগ্ধের দিকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে। স্নিগ্ধ একটা শুকনো ঢোক গিলল। সোফায় হেলান দিয়ে হাতের মুঠোতে হাত খামচে ধরে চোখ বুজে হাঁ করে শ্বাস টানলো। স্নিগ্ধের এই অস্থির আচরণ কেউ দেখতে না পেলেও ধ্রুব ঠিকই দেখেছে। মনে মনে হাসলো ধ্রুব। কবছর আগে বিয়ে ঠিক হওয়ার পর ধ্রুবের রিয়েকশনও ঠিক এমনই ছিল। পর্দার পেছনে লুকিয়ে লুকিয়ে এতক্ষণ ধরে কথা শুনতে থাকা কায়া অবধি মূর্তি হয়ে দাঁড়িয়ে পড়েছে। কুহু তো লাফিয়ে উঠে দুহাতে শক্ত করে ধরেছে কায়াকে। চিল্লিয়ে বলে যাচ্ছে, কায়ার বাচ্চা ও মেরি জান, আমরা যা হচ্ছি, যা যা, ফ্রম টাইম পার্টের টু যা, উফ, জার্নিটা কি চমৎকার রে। কুহু এত সব উত্তেজনা আগ্রহ চেঁচিয়ে বলা এক একটা কথা কোনো কিছুই তখন কায়ের কানে ঢুকছেই না। কায়া তখনও পাথরের মতো দাঁড়িয়ে আছে। ওর বিশ্বাস হচ্ছে না এসব। শরীর কাঁপছে অসম্ভব রকম। একটা সময় রীতিমতো ও কাঁপা শরীর নিয়ে হেলে পড়ল কুহুর গায়ের ওপর। কুহুর সাথে সাথেই ওকে আগলে ধরে ওকে জড়িয়ে ধরল। কায়া কুহুর বুকের সাথে মিশে থাকে অনেকক্ষণ। একটা সময় আপনা আপনি চোখের কোণ থেকে নিঃশব্দে দুফোঁটা জল গড়ায় ওর। শেষ পর্যন্ত এই কঠিন সমাজ সাহাবীর সিদ্দিক স্নিগ্ধকে স্বীকৃতি দিবে কায়ার স্বামী হিসেবে। কায়ার স্বামী। বড়দের মধ্যে বাকি কথা শেষ হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে কায়ার পরীক্ষা শেষে বিয়েটা হবে। বিয়ের আগে 3 মাস সময় আছে। কায়া এই 3 মাসে 6 দিন হোটেলে থেকে এক্সাম দেবে। আজ থেকে কবিতার বাসায় থাকা বন্ধ ওর। আজ থেকে ঠিক 3 মাস পর কায়া স্নিগ্ধের বিয়ে। বিয়ের আগে হলুদ মেহেদি হবে। তার আগে কয়দিন কেনাকাটা চলে যাবে পুরোটা মাস। এই পরীক্ষার সময় কায়া স্নিগ্ধের দেখাশোনা সম্পূর্ণ বন্ধ থাকবে। সেই ব্যাপারটা পার্সোনালি শামীমাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। মোস্তফার এত এত শর্তের মধ্যে বেচারা স্নিগ্ধ ভীষণ অসহায় হয়ে ধ্রুবের দিকে তাকালো একবার, একটুখানি সাপোর্ট পাওয়ার জন্য। 3 মাস স্নিগ্ধ টোটাল দূরত্বে থাকছে কায়ার থেকে। কিভাবে সম্ভব? মরেই যাবে স্নিগ্ধ। ধ্রুব স্নিগ্ধকে আশ্বাস দিল চোখের ইশারাতে। ব্যাস, স্নিগ্ধ যা বোঝার বুঝে গেল। ও মাথাটা নিচু করে হেসে উঠল নিঃশব্দে। ওভাবেই নত মস্তিষ্কে সেলফ কপাল উঁচিয়ে পর্দার আড়ালে থাকা মেয়েটাকে দেখল। মেয়েটা ওর বিয়ে করার স্ত্রী, যাকে এবার সমাজের সামনে স্বীকৃতি দিয়ে স্নিগ্ধ ঘরে তুলতে যাচ্ছে। কায়া তাকিয়ে দেখে স্নিগ্ধকে। স্নিগ্ধ চিরই অপলক। চোখে চোখে চলে হাজারো কথা। না বলা অভিযোগ, বলতে না পারা কিছু কথার আঘাত, সবটাই বুঝি আজ বলা হলো। দুপুরে একসাথে সবাই খেতে বসবে এখন। টেবিল সার্ভ করা হচ্ছে। কুহু, কবিতা আর কুহুর মা সবাই হাতে হাতে ডাইনিং টেবিল সেট করছেন। পাত্রপক্ষ হিসেবে স্নিগ্ধদের ভালো খাতিরদারি করা হচ্ছিল। ওদিকে আজ পুরোটা সময় কাব্য আলাপে ছিল না। ঢাকায় একটা জরুরি কাজে আটকে ছিল। ও মাত্রই প্রতাপপুর এসেছে।
কাপড় চোপড়ে গাড়ির ধুলোবালি সেটে আছে। সেভাবেই কাব্য ডাইনিং এ না গিয়ে শামিমাকে বলল, আম্মু হাত মুখ ধুবো, একটু দেখো প্লিজ কোনো রুম খালি আছে কিনা। শামিমা শুনে ব্যস্ততার দোহাই দেখিয়ে কুহুকে জমের ধরে ঠেলে দিয়ে বলেন, যা না কুহু, ওকে একটা রুমে নিয়ে যা, ভালো একটা শার্ট দেখিয়ে দিস পরার জন্য। কুটুম বাড়িতেও কালো পরে বসে থাকবে না হলে। কাব্য কুহুকে এক পলক দেখলো। কুহু খাবারের প্লেট হাতে তখন তাকিয়েছে ওর দিকেই। শামিমার সামনে থাকায় কাব্য আর কথা বাড়ালো না, কুহুর পেছন পেছন চলে গেল। কুহু একটা খালি রুমে এসে নিজে একবার বাথটাবটা দেখে নিল, তারপর কাব্যর দিকে চেয়ে নিচু কণ্ঠে বলল, বাথরুম ক্লিন আছে, যেতে পারেন। কাব্য বাথরুমে যেতে যেতে হঠাৎ কুহুর দিকে না ফিরেই বলে উঠল, আম্মুর কথাতে ইচ্ছের বিরুদ্ধে এখানে থাকতে হবে না, চলে যা। বলে ও সোজা বাথরুমে ঢুকে গেল। কুহু কাব্যের যাওয়ার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। কেন যেন কাব্যের এই অবহেলা আজ ওকে পোড়াচ্ছে। কই 7 মাস আগেও কাব্য ভাই তো ঠিক একইভাবে, বরং এর থেকেও ভয়ঙ্কর ভাবে ওকে অবহেলা করেছেন, পড়িয়েছেন, কাঁদিয়েছেন। তখন তো কুহুর এতটা গায়ে লাগেনি, বরং জেদে কেঁপেছে, রাগ হয়েছে, তোলপাড় করে দিতে ইচ্ছে হয়েছে পুরোটা জীবন, আশপাশ সবটা। তাহলে তাহলে আজ কেন ওসবের জায়গায় সির্ফ কষ্ট লাগছে, অপরাধ বোধ হচ্ছে। মনে হচ্ছে কাব্যর এই ব্যবহারের জন্য ও দায়ী। কাব্য ভাইকে ও সেদিন ওভাবে বলেছে, পুরুষ হিসেবে কাব্য ভাইয়ের আত্মসম্মানে আঘাত করেছে। কাব্য ভাই শেষ সময়ের আচরণে অনেক কষ্ট পেয়েছেন, হার্ট হয়েছেন। কুহু বোঝে সেটা, কিন্তু কুহুর সাথে অন্যায় হয়েছে একইভাবে। একটুকু কষ্ট কাব্য ভাই ডিজার্ভ করেন। পরপর কুহু নিজেকে উল্টো প্রশ্ন করে, আর তুই তুই কি ডিজার্ভ করিস? কাব্য ভাই অবহেলা করে, আঘাত করে, তুইও কি ভালো আছিস? একটা সুন্দর সংসার তোকে হাতছানি দিয়ে রাখছিল, তুই কুহু সেটা নিজে হাতেই সংসারের গলা টিপে মেরে ফেলেছিস। কুহুর মাথাটা ধরে যাচ্ছে, আর ভাবতেও বড্ড বেশি ক্লান্ত লাগছে। ও দীর্ঘশ্বাস ফেলে কাব্যের ব্যাগ থেকে একটা স্কাই ব্লু পোলো টি শার্ট বের করে রাখলো বিছানার উপর। খানিক পর কাব্য বেরিয়েছে, গলার পেছন থেকে সামনে ঝুলানো সাদা টাওয়ালটা, বুকটা উদম এখনো। ওই উদম পুরুষারীর শরীরটা দেখা মাত্রই কুহুর বুকটা কেঁপে উঠল কিছু সময়ের জন্য। মনে পড়ল হঠাৎ সেদিন রাতে কাব্য এভাবেই হয়তো খালি গায়ে কুহুর সাথে ছিল। এই উদম গায়ের সাথেই কুহু লেপ্টে থেকে ছুঁয়েছে কুহুকে। ইস, হঠাৎ অবচেতন মনে কুহুর আফসোস হতে লাগলো। কি হতো ওই রাতটাই কুহুর মাতলামো হঠাৎ করে শেষ হয়ে গেলে, কুহু একটু হলেও হুঁশে থাকলে। জীবনের প্রথম রাতটা কাব্যের সাথে এতটা দুর্বিষহ কাটতো না তাহলে। আর কুহুর ছোট্ট চড়ুই পাখির সংসারটাও এভাবে ওর চোখের সামনে ধুকে ধুকে মরতো না। আচমকা কুহু নিজের হুঁশে ফেরে। রাত? কিসের রাত? ওই ধরনের কোনো রাতের অস্তিত্ব নেই কুহুর জীবনে। কাব্য ভাইয়ের সাথে ওই রাত কুহু স্বেচ্ছায় কাটায়নি। কাব্য ভাই দোষী এখানে, ভুলে যায়নি কুহু, আর না ভুলবে কোনোদিন। কুহু কাব্যের জন্য কষ্ট পাওয়া কমে গেল। আপনার টি শার্ট, এটাই পরবেন বলেও পোলো টি শার্ট প্যান্ট বিছানায় রেখে পালিয়ে বেরিয়ে যাবে। তাড়াহুড়োতে হঠাৎ পালঙ্কের কোনায় লেগে পায়ে একটা সজোরে ব্যথা পেল। রীতিমতো ব্যথায় চিৎকার করে উঠল বেচারি। পায়ে হাত চেপে পিছিয়ে গিয়ে আর্তনাদ করে উঠল। কাব্য টি শার্টটা সবে হাতে নিয়েছিল পরবে বলে। কোর আর্তনাদ শুনে রাগটুকু নিমিষেই মাথা থেকে চলে গেল। দ্রুত টি শার্ট ফেলে এগিয়ে আসলো। ব্যথা পেয়েছিস? শীতের সময় সামান্য ব্যথাও বড্ড জোরে লাগে। কুহু চোখ মুখ কুচকে আঙুল ভাঁজ করে মেঝেতেই বসে পড়েছে। কাদো কাদো হয়ে গেছে মুখটুকু, বেচারির মতো। কাব্য এক পলক ওই আদরে মুখটা দেখলো। চোখ মুখ কুচকে পা চেপে ঠোঁট কামড়ে বসে আছে। কাব্য ওই মুখটুকু দেখে দুবার যেন হার্টবিট মিস করলো। পরপর নিজেকে সামলে মুখ চোখ গম্ভীর করে নিল। কুহুর পা টেনে নিজের কাছে নিল। কুহু আর্তনাদ করে উঠল, মায়া নেই, এভাবে টানলেন কেন? ব্যথা হচ্ছে আমার। কাব্য পায়ের আঙুলে ধীরে ধীরে মালিশ করতে করতে পায়ের দিকে মাথা ঝুঁকে চেয়ে থেকে গম্ভীর কণ্ঠে জবাবে বলল, কাব্য খারাপ, সে একটা ব্লাডি ব্ল্যাকমেইলার। তার মায়া দেখানোটাও মিথ্যে বাটপারি। ভয় পাওয়ার দরকার নেই। আমার ফোনটা ব্যাগের ভেতরে, পায়ের ছবি ভাইরাল করব না। কুহু কাব্যের এহেন জবাব শুনে আহত ভঙ্গিতে কাব্যের দিকে তাকালো। ওর ওই আহত মুখ কাব্য দেখে না, পা মালিশ করে দিতে থাকে। কুহু অপলক তাকিয়ে রইল কাব্যের পায়ের দিকে, নিচু করে মনোযোগ দেওয়া মুখের দিকে। মুখে চোখে কি অসম্ভব অভিমান রাগ, অথচ পা মালিশ করে দিচ্ছে চূড়ান্ত যত্নে। ভারী অদ্ভুত লোক। কাব্য কাজ শেষ করে কুহুর পা ছেড়ে দিল। কুহুর বোধ হলো ওর পায়ের ব্যথাটাও কমে এসেছে।
কাব্য উঠে গিয়ে পেছন ফিরে কুহুর বাড়িয়ে দেওয়া পোলো শার্ট গায়ে চড়াতে চড়াতে বলল, 1 পয়েন্ট, আমার সামনে ওড়না ছাড়া আসিস না। বলা তো যায় না কখন তোর ওড়না ছাড়া ছবিও বা ক্লিপ ভাইরাল করে দিই। কাব্যের কণ্ঠে স্পষ্ট মলিনতা। খোঁচা মেরেছে কুহুকে। কুহু সাথে সাথে নিজের দিকে তাকালো। ওড়নাটা কই ওর? তারপর এক হাত বুকের উপর রেখে ওড়না খোঁজার জন্য পাশে তাকাতেই দেখে ওটা পড়ে আছে মেঝেতে। কুহু সাথে সাথেই ওড়না টেনে গায়ে জড়িয়ে নিল। কাব্য সেটা দেখে ছোট করে একটা শ্বাস টেনে মলিন চোখে চেয়ে চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। কুহুর যাওয়ার দিকে আহত চোখে তাকিয়ে রইল। কাব্য ভাই ওভাবে চলে গেলেন। কি ভাবলেন? কুহু তার ভয়ে ওড়না জড়িয়েছে, কিন্তু কুহু তো লজ্জায় জড়িয়েছে ওড়নাটা। কুহু অবাক হলো হঠাৎ। ওর মধ্যে কাব্যের সামনে লজ্জা ব্যাপারটা কবে থেকে শুরু হলো? ঘেন্না রাগ জেদের মধ্যে কি লজ্জা আসে? লজ্জা তো ভালোবাসলেই তবে আসে। 2 মাস 15 দিন পর আজ সিদ্দিক বাড়ির সবাই বেরিয়েছে স্নিগ্ধের বিয়ের কেনাকাটা করতে। তবে কুহু আজ বেরোয়নি ওদের সাথে। হঠাৎ সকাল থেকে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। অবশ্য এই সমস্যাটা কদিন ধরেই হচ্ছে। শরীরটা ভীষণ দুর্বল লাগছে আজ কদিন ধরে। খাবারেও একদম রুচি নেই। কুহু শুকিয়ে যাচ্ছে হঠাৎ। গায়ের কুর্তিটাও আজকাল ঢিলে হচ্ছে। ক্লান্ত কুহু অসুস্থতার ওসব বোঝে না। সামনে পরীক্ষা। এখন এসব বললে কুহুর বাবা মা দুজনেই ভাববেন ও পরীক্ষার ফাঁকি দেওয়ার জন্যই বাহানা বানাচ্ছে। বিয়ের পরেও কবিতা সাদাতের উপর পড়াশোনার উপর হুকুম চেঁচানো শেষ হয়নি। রোজ সাদাত কুহুর থেকে খোঁজ নেন, পড়া কতদূর এগিয়েছে, ফাঁকি দেওয়া হচ্ছে কিনা। খোদা, বিয়ে করেও রক্ষা নেই। কুহু বইটা খুলে বসেছিল সবে। আজ আর টেবিলেও বসেনি। বিছানার ওপর বই ছড়িয়ে ছিটিয়ে পড়তে বসেছে। হঠাৎ শার্লিন কল দিল। কুহু এবার বালিশে হেলান দিয়ে ক্লান্ত ভঙ্গিতে কলটা রিসিভ করলো। শার্লিন ওপাশ থেকে বলে, কি রে, কেমন আছিস? কুহু বালিশের শরীরটা ছেড়ে দিয়ে মলিন কণ্ঠে ছোট করে জবাব দিল, মোটামুটি। পড়া কতদূর এগিয়েছে তোর? আমার ভাই রেলগাড়ির মতো এগোচ্ছে। কালকে ফেল করলে ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে। শার্লিনের কণ্ঠ কাঁপল। বেচারে ভয়েই শেষ। বাবা পুলিশ অফিসার। উনি বড্ড কঠিন শার্লিনের পড়াশোনার ব্যাপারে। কুহু এবার ভীষণ ক্লান্তভাবে বিছানাতেই শুয়ে পড়লো। এবার শুয়েও অশান্তি লাগছে অনেক। আরাম পাচ্ছে না একদমই। ওভাবেই ও বলল, আমি মনে হয় এবার ফেইলই করবো শার্লিন। কেন? তোর তো প্রেপ ভালো ছিল, এবার রিভিশন দে জাস্ট। শার্লিন বলল। কুহু ক্লান্ত কণ্ঠে বলে যায়, কিন্তু রিভিশনের জন্য তো পড়তে হবে। পড়তেই তো পারছি না ইয়ার। শরীরটা কি ক্লান্ত ভাই? না খেতে খেতে ওজন অবধি কমে গেছে। সকালবেলা কেন যে বেশি খারাপ লাগে। শার্লিন থামলো। পরপর নিভু নিভু সন্ধিহান কণ্ঠে এবার বলল, তার মানে মর্নিং সিকনেস, রাইট? মেবি। কুহু দায়সারাভাবে জবাব দিল। ওর মাথাতেও তখন এসব আসেনি। শার্লিন এবার থামলো। ভয় নিয়ে এবার আস্তে করে বলল, কুহু, রাগ করিস না। একটা কোশ্চেন করি। তুই কি কাব্য ভাইয়ের সাথে বলতে চাচ্ছিলাম ইন্টিমেট হয়েছিস কখনো? শার্লিন কথাটা বলেই চোখ মুখ কুঁচকে অপেক্ষা করল কুহুর গালি খাওয়ার জন্য। কিন্তু কুহু ওকে অবাক করে দিয়ে ভীষণ নিরুত্তাপ কণ্ঠে বলল, হুঁ, হয়েছি। শার্লিন অবাক হয়ে তাকালো। মুখ হা হয়ে এলো ওর। কি? কুহুকে এই ব্যাপারে আর আশকারা দেখালো না। থমথমে কণ্ঠে বলল, বাদ এই টপিক। অনেক কাহিনী এক্সপ্লেন করে বলার রুচি নেই। শার্লিন এবার ধমকিয়ে উঠল, গাধি, এটা বাদ দেওয়ার মতো টপিক না। শোন, তোর পিরিয়ডের সাইকেল এসেছিল এই মাসে? কুহু তখনও বোঝেনি কিছু। ও সরলভাবে বলল, না, সাইকেল তো মেবি 2 মাস ধরেই আসেনি। শার্লিনের মাথায় হাত। এবার থেমে থেমে ও জিজ্ঞেস করলো, আর গর্ভনিরোধক কিছু ইউজ করেছিলি বা খেয়েছিলি? না। দেখ, এগুলো জিজ্ঞেস করছিস কেন? বেশ পার্সোনাল হয়ে যাচ্ছে এখন। কুহু রেগে উঠল এবার। যতই বন্ধু হোক, স্বামী স্ত্রীর এসব কথা শার্লিনকে বলার মতো কুহু বোকা না। শার্লিন দাঁত পিষে বলল, কারণ তুমি অলরেডি একটা ভেরি পার্সোনাল জিনিস ক্যারি করছো, যদি আমি ভুল না হই। কুহু দিল এক ধমক। ছাগলের মতো কথা বলিস না তো। ফোন কাটছি আমি, পরে কথা বলবো। শার্লিন এবার রেগে গিয়ে ধমকে বলল, ফোন কাটবি না। আর ছাগল আমি না, ছাগল হলি তুই। গাধীর বাচ্চা, তুই প্রেগনেন্ট। কুহু শার্লিনের এই বিস্ফোরক কথাটা শোনার সঙ্গে সঙ্গে শটান হয়ে শোয়া থেকে বসে গেল। আহাম্মক হয়ে নিজের পেটের দিকে একবার তাকিয়ে আবার সামনে কাব্যের ঝুলিয়ে রাখা ফটোটির দিকে তাকালো। ঠিক এতক্ষণে কাব্যর রাগী জেদি একরোখা স্ত্রী কুহু সবকিছুর হিসাব মেলানোর চেষ্টা করলো এবার। এতক্ষণে